সো হ্যালো এভরিওয়ান, আমরা রোজ সকাল 8:30 থেকে একটা ম্যাথমেটিক্সের প্র্যাকটিস সেট সলভ করছি। এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ এবং এমটিএসের এক্সামকে টার্গেট করে চলছে। তো আজকে আমাদের ডে 44 নম্বর দিনের ক্লাস। 100 দিন আমাদের কন্টিনিউ সিরিজটা চলতে থাকবে। তো এর আগে আমাদের 43টা ক্লাস হয়ে গেছে। আগের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। আর চ্যাপ্টার ওয়াইজ যদি কারো ম্যাথ দেখতে হয় তার ভিডিও তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক তোমরা পেয়ে যাবে। ওকে, তো প্রথম কোশ্চেন দিয়ে আমরা শুরু করছি। আর যারা চ্যানেলে আজকে প্রথমবার এসো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো 1 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে, যদি দুটি সংখ্যা কোনো এক তৃতীয় সংখ্যা থেকে 40% এবং 30% বেশি হয়, তাহলে তৃতীয় সংখ্যাটা 100 ধরো, প্রথম সংখ্যা 40% বেশি তাহলে 140, দ্বিতীয় সংখ্যা 30% বেশি তাহলে হয়ে যাবে 130। বলছে তাহলে দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যার কত শতাংশ? তাহলে দ্বিতীয় যে সংখ্যাটা আছে 130, প্রথম সংখ্যার কত শতাংশ? তাহলে প্রথম সংখ্যার সাথে তুলনা করা হচ্ছে, ঠিক আছে? প্রথম সংখ্যার কত শতাংশ? তাহলে প্রথম সংখ্যার ভ্যালু হচ্ছে 140, সেটা আমাদের বেস ভ্যালু হবে। দ্বিতীয় সংখ্যাটা কত সেটা বার করতে হবে, তো 130 ওপরে বসবে, দ্বিতীয় সংখ্যাটা আমাদের সিম্পল ওপরে বসবে। পার্সেন্টেজে বার করার জন্য 100% দিয়ে গুণ করে দিতে হবে। জিরোর সাথে আমাদের জিরো ক্যান্সেল হবে, 2 দিয়ে কাটলে এটা হবে 7, 2 দিয়ে কাটলে আমরা এখানে পাবো 50, 5 তেরো এখানে আসবে 65 মানে 650, 7 দিয়ে যদি আমরা ভাগ করি 7 নং 63, তো 9 দিয়ে আমাদের একটা অপশানই যাচ্ছে, ঠিক আছে? 92 6/7, তাহলে পুরো করার দরকার নেই, তাহলে 92 6/7 অপশান বি ইজ কারেক্ট। নেক্সট আমরা পরেরটাতে আসি। এখানে আমি তোমাদের পরীক্ষায় যে অ্যাপ্রোচে তোমরা করবে, ডাইরেক্ট করবে, সেটাই আমি তোমাদের এখানে দেখাচ্ছি, তাহলে তোমাদের এটা বুঝতে সুবিধা হবে যে পরীক্ষায় আমরা জাস্ট কয়টুকু আমাদের পেন চালাতে হবে। ওকে, তো নেক্সট দেখো 2 নম্বর কোশ্চেনটা বলছে, দুটি সংখ্যা একটি তৃতীয় সংখ্যা থেকে যথাক্রমে 12.5% এবং 25% বেশি। এবার তৃতীয় সংখ্যাটা আমরা কত ধরবো, এইটাই হচ্ছে আমাদের ফান্ডা। তৃতীয় সংখ্যার থেকে যথাক্রমে 12.5%, 12 1/2, ঠিক আছে? দুটি সংখ্যা একটি তৃতীয় সংখ্যা থেকে 12.5% এবং 25% বেশি, আর সেকেন্ড সংখ্যাটা হচ্ছে 25% বেশি। বোঝা গেল? এবার বলছে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার কত শতাংশ। এবার মেন যে ফান্ডাটা হচ্ছে না, এখানে ভ্যালু যদি এরকম দেয় 12.5%, তাহলে কীভাবে করবো? তো 12.5%-এর ফ্র্যাকশন ভ্যালু আমরা জানি। 12.5%-এর ফ্র্যাকশন ভ্যালু, 12.5% মানে কত? 12.5%। তো পার্সেন্ট ওঠালে নিচে আসবে 100, দশমিক ওঠালে এখানে আসবে হচ্ছে 10, 5 দিয়ে কাটলে 25 দিয়ে কাটলে 5 25 125, 4 25 100, তাহলে আমাদের এখানে 5 দিয়ে যদি আমরা কাটি 5 দুগুণে 10, তাহলে উপরে কিছু না থাকা মানে 1, আর নিচে কত? 4 দুগুণে 8। মাথায় রাখবে 12.5%-এর ফ্র্যাকশন ভ্যালু 12.5%, যদি এরপরে কখনো দেখো ডাইরেক্ট লিখবে কত? 1/8, ঠিক আছে? আমি এটা তো ভেঙে দেখিয়ে দিলাম। তাহলে এবার বলছে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে 12.5% মানে 1/8 বেশি, আর 25%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/4। সেমভাবে বার করলে কত বেরোবে? 1/4, 1/4 বেশি। ওকে, তাহলে এবার এই সংখ্যাটা আমরা কত ধরবো? তাহলে এই সংখ্যাটাকে আমরা এমন একটা সংখ্যা ধরবো যাতে 8 আর 4 দুটো দিয়েই আমরা ভাগ করতে পারি, ঠিক আছে? 8 আর 4 দুটো দিয়ে আমরা ভাগ করতে পারি। তাহলে সেরকম সংখ্যা কি আছে? 8 আছে। তাহলে 8-এর থেকে প্রথমটা 1/8 বেশি, তাহলে 8-এর থেকে 1/8 মানে 8-এর সাথে 1 যোগ করে দাও, তার মানে 9/8 হয়ে যাবে। 8 8 ক্যান্সেল, তাহলে এটা হয়ে যাবে 9। আর 8-এর থেকে প্রথম সংখ্যাটা 1/4 বেশি, তার মানে 4-এর সাথে 1 যোগ করে দাও, এটা হয়ে যাবে 5, উপরে 5 আর নিচে 4, 4 দিয়ে কাটলে 2, 5 দুগুণে 10, তাহলে এই সংখ্যাটা হচ্ছে 10। ক্লিয়ার? এইভাবে বার করতে হয়, ডাইরেক্ট বার করতে হয়। প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? প্রথম সংখ্যা 9, দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? তাহলে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার সাথে তুলনা করা হচ্ছে, তো দ্বিতীয় সংখ্যার ভ্যালু 10 নিচে, প্রথম সংখ্যা 9 সেটা উপরে। শতকরা বার করার জন্য 100% দিয়ে গুণ, 0 0 ক্যান্সেল, 9 × 10 মানে 90%। তাহলে অ্যান্সার কত আসবে? অপশান এ আমাদের 90% অ্যান্সার। ক্লিয়ার? ভালো কোশ্চেন ছিল। নেক্সট আমরা পরেরটাতে আসি। স্টার দিয়ে দাও, ভালো কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনটা বলছে, এক ব্যক্তি একটি বই এত টাকায় বিক্রি করে ক্রয় মূল্যের এত ভাগ লাভ করেছে। তাহলে ক্রয় মূল্য আমরা সিপি ধরে নিলাম, যে সিপি রাখলাম। তারা লাভ করেছে কত? 1/10। 1/10 লাভ মানে হচ্ছে 10 টাকার জিনিস 1 টাকার লাভে 10 আর 1 11 টাকায় বিক্রি হচ্ছে। তাহলে সিপির ওপরে জিনিসটা বিক্রি হচ্ছে কত? 11/10 টাকায় বিক্রি হচ্ছে। 10% লাভ, 1/10% লাভ মানে হচ্ছে 11/10-এ বিক্রি হচ্ছে। লাভের ক্ষেত্রে উপরেরটা অ্যাড হয়ে যায়, লসের ক্ষেত্রে উপরেরটা নিচেরটা থেকে বিয়োগ হয়ে গিয়ে বসে। বলছি বইটির ক্রয় মূল্য কত? তাহলে এইটার সিপির ওপরে এত টাকার লাভে বিক্রি করার ফলে বিক্রয় মূল্য কত আসছিল? সামনে বিক্রয় মূল্য লিখে দাও, 891। এবার সিপি বার করার জন্য জাস্ট এবার ক্যালকুলেশন করো। তাহলে সিপি ইকুয়াল টু 11 দিয়ে যদি আমরা কাটি, তাহলে 8 11 88, আর এখানে 1 চলে আসবে, 11 অক্ষে 11, তাহলে 81 আর 10-এর গুণ হলে 0, 810 টাকা। অপশান সি ইজ কারেক্ট। ক্লিয়ার? আর এরকম টাইপের কোশ্চেন তোমরা পরীক্ষা দেখতে পারবে সেম। নেক্সট আমরা 4 নম্বর কোশ্চেনে আসি। এখানে বলছে দেখো, এক ব্যক্তি এত টাকাতে 26 কেজি চাল কিনলেন। তাহলে সিপি কত? 26 কেজি চালের, 26 কেজি চাল কিনছে কত টাকায়? 2470,
2470 টাকায় কিনছেন। এরপর বলছে এর মধ্যে 10 কেজি চাল প্রতি কেজি 110 টাকা করে বিক্রি করছে। সে সেল করেছে প্রথমে 10 কেজি, 10 কেজি বিক্রি করেছে, প্রত্যেক কেজি 110, তাহলে 110 করে 10 কেজি যদি বিক্রি করে তাহলে 1100 টাকায় চাল 1100 টাকায় চাল বিক্রি হয়ে গেছে। 1100 টাকার চাল কি করেছে, সেল করে ফেলেছে। এরপর বলছে 70 টাকা লাভ করার জন্য বাকি চাল কত টাকা দরে বিক্রি করতে হবে। তাহলে বাকি আর কত চাল পড়ে আছে, 26 কেজি টোটাল কিনেছিল, তার মধ্যে 10 কেজি বিক্রি করে দিলে 16 কেজি আর তার কাছে পড়ে আছে। এবার 70 টাকা তার লাভ করতে হবে। আর কত টাকা দেখো, কস্ট প্রাইস, তার কস্ট প্রাইস সমান সমান করার জন্য তার কত টাকা এখনও বিক্রি করতে হবে। তাহলে এটার থেকে এটা বাদ দিয়ে দাও। তাহলে এখানে আমরা 0 পাবো, এখানে আমরা 7 পাবো, এখানে আমরা পাবো হচ্ছে 3, এখানে পাবো হচ্ছে আমরা 1। 1370 টাকায় যদি সে এখন 16 কেজি বিক্রি করে তাহলে না লস না প্রফিট হবে, মানে কস্ট প্রাইসের সমানেই সে বিক্রি করবে, কিন্তু আমাদের 70 টাকার লাভে বিক্রি করতে হবে। তাহলে এর সাথে আরও 70 টাকা অ্যাড করে দাও, তাহলে পেয়ে যাবো আমরা কত টাকায় জিনিস 16 কেজিটা বিক্রি করতে হবে। ক্লিয়ার? তাহলে এখানে আমাদের 0 চলে আসবে, 7 7 14 4, 3 আর 1 এটা হয়ে যাবে 4, এদিকে 1। 1440 টাকায় ফাইনালি আমার 16 কেজি বিক্রি করতে হবে। তাহলে 1440 টাকায় যদি 16 কেজি বিক্রি করতে হয় তাহলে 16 দিয়ে ভাগ করে দাও, 1 কেজির দাম বেরিয়ে যাবে। তাহলে এটি যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের এখানে কত আসবে, তাহলে সিম্পল আমরা নর্মালি কাটাকাটি করি, 1440, 16 নিচে, 4 দিয়ে কাটলে 4 4 16, 4 দিয়ে যদি আমরা কাটি, 4 দিয়ে কাটলে 3 4 12, 3 4 12, 4 6 24, 360, 4 নং 36, তার মানে 90 টাকা আসছে। তাহলে 90 টাকা প্রতি কেজি হিসাবে তার বিক্রি করতে হবে। ক্লিয়ার? নো প্রবলেম, নো দিক্কত। নেক্সট আমরা পরেরটায় আসি, এটাও ভালো কোশ্চেন ছিল বলতে পারো। 5 নম্বর কোশ্চেনে আসি। 5 নম্বর কোশ্চেন বলছে দুটি সংখ্যার অনুপাত এত, এদের প্রতিটির সাথে 7 যোগ করলে অনুপাত এত হয়, ছোট সংখ্যাটি কোনটি? এবার সিম্পল দেখো, একটা জিনিস বোঝার চেষ্টা করো যে দুটি সংখ্যা 7:11 আছে, তাহলে প্রথম সংখ্যা 7x, পরের সংখ্যা আমরা ধরে নিচ্ছি কত, 11x, তার সাথে আমাদের 7 যোগ করতে বলছে, তো +7, এখানেও করে দাও +7, তো +7 করলে অনুপাত হয় 2:3, 2:3, তাহলে এখানে লিখে দাও 2/3। ছোট সংখ্যাটি কত, তাহলে ছোট সংখ্যাটি কত ছিল, 7x, ছোটটা কত, 7x। এবার অপশানে দেখতে পারো 7-এর মাল্টিপেল কোনটা আছে, 7 7 49, এটা মাল্টিপেল আছে, এটাও 7-এর ঘরে আছে, 7 11 77, এটা দিয়ে কাটে, দুটো অপশান আছে, এই দুটো তাহলে হবে না, তো এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। তো এবার যদি আমরা ক্যালকুলেশন করি, তো এখানে 11 দুগুণে 22, 7 দুগুণে 3 7 21, তাহলে এখানে হচ্ছে কত, এখানে হচ্ছে 3 দিয়ে যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে 3 7 21x প্লাস 3 7 এখানে হয়ে যাচ্ছে 21, 11 দুগুণে এটা হয়ে যাচ্ছে 22x প্লাস 7 দুগুণে এটা হয়ে যাচ্ছে 14, 22 যদি এদিকে আসে তাহলে আমাদের এখানে ডিফারেন্স কত আসবে, x, 14 এদিকে আসবে 7, তাহলে x এর ভ্যালু আসছে 7, তাহলে 7 ইন্টু x এর ভ্যালু 7, 7 7 49, তাহলে ছোটোটা কত হবে 49, 49, বি আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট আমরা পরেরটায় আসি। আমাদের 6 নম্বর কোশ্চেন, দুটি সংখ্যার অনুপাত এত বলছে, যদি তাদের যোগফল বলে এত, তাহলে যোগফল বলছে কত, 240, এটা যোগফল, তাহলে সিম্পল এটা যোগ করে দাও, 3 আর 1 4, 4 দিয়ে ভাগ, তাহলে এটা যোগফল, এটা ইউনিটে যোগফল 4, 4 দিয়ে ভাগ। তাদের পার্থক্য কত, তাহলে 3 আর 1 পার্থক্য যদি দেখি তার মধ্যে গ্যাপ, পার্থক্য মানে গ্যাপ কত, 2 এর, তাহলে 2 এর ভ্যালু বার করার জন্য 2 দিয়ে গুণ, তাহলে 4 দিয়ে যদি কাটি, 4 6 24, 60, 60 ইন্টু 2, তার মানে 120 আমাদের ফাইনাল অ্যান্সার। অপশান এ ইজ কারেক্ট, 6 এর অপশান এ হবে। নেক্সট আমরা পরেরটাতে আসি, আমাদের 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন বলছে 5:6 অনুপাতে মূলধন বিনিয়োগ করলে এ এবং বি এর অংশীদারি ভাবে একটি ব্যবসা শুরু করলো। আচ্ছা, তাহলে এ আর বি দুজন ব্যক্তি আছে, তারা অংশীদারিত্বে ব্যবসা শুরু করলো, তারা অনুপাত কত অনুপাতে মূলধন বিনিয়োগ করেছে, 5:6, তাহলে এ যদি 5 টাকা দেয়, বি দিয়েছে কত, 6 টাকা। এবার বলছে যে 8 মাস পরে এ তার মূলধন তুলে নিল, তাহলে এর মূলধনটা কত মাসের জন্য ছিল, 8 মাসের জন্য, তাহলে টাইমটা এখানে গুণ করে দেবে। যদি বছরের শেষে, এবার বছর বলেছে তার মানে বি তো টাকা তোলেনি, তাহলে বি এরটা 12 মাস ছিল, 1 বছরই ছিল, 1 বছরে কত, 12 মাস হয়, তাহলে 12 দিয়ে গুণ করে দাও। বছরের শেষে লাভ্যাংশের অনুপাত বলছে এত, তাহলে বি এর মূলধন কত সময়ের জন্য বিনিয়োগ করা ছিল। আচ্ছা, বছরের শেষে যদি লাভ্যাংশের অনুপাত এত হয় তাহলে বি এর মূলধন কত সময়ের জন্য বিনিয়োগ করা ছিল। বছরের শেষে মূলধন আমাদের এখানে বলছে লাভ্যাংশের অনুপাত বলছে এত। আচ্ছা, বিএডটা তো আমরা জানি না, টাইমটা এখানে যেহেতু দেয়নি তাহলে টাইমটা আমরা এখানে এক্সই ধরে নিচ্ছি, যেহেতু বিএড টাইমই আমাদের এখানে বার করতে বলছে, তো টাইম আমরা এখানে এক্স ধরে নিচ্ছি, তাহলে সিম্পল হয়ে যাবে আরও কোশ্চেনটা। ওকে, তাহলে এখানে বছরের শেষে কথাটা না, এখানে গন্ডগোল করে দিয়েছে বছরের শেষে কথাটা দিয়ে, বছর শেষে কথাটা হবে না, তার কারণ বছর শেষে বললে তো এখানে 12 মাস আমরা নিতেই পারি, এখানে ডাইরেক্ট বছর শেষে বাদ দিয়ে যদি লাভ্যাংশের অনুপাত এত হয় তাহলে বি এর মূলধন কত সময়ের জন্য বিনিয়োগ করেছিল, এটা আমাদের এটা করতে হবে। ওকে, তাহলে এখানে
প্রথম জনেরটা কত ছিল 5 8 40 হচ্ছে, এ এর ভ্যালু 40 হচ্ছে, বাই বি এর ভ্যালু কত 6 আর এক্স গুণ করলে 6x ইকুয়াল টু অনুপাত কত পাচ্ছি, লভ্যাংশের অনুপাতটা সামনে বসিয়ে দাও 5/9। ওকে, 5 দিয়ে কাটলে 5 8 40 8 হবে। তাহলে এখানে আমরা কত পাচ্ছি দেখো, এখানে যদি আমরা ক্যালকুলেট করি 6x এর সাথে এখানে কিছু না থাকে মানে 1, তাহলে এটা হবে 6x ইকুয়াল টু 8 নং, এটা হবে হচ্ছে 72। তাহলে 6 12 72। ওকে, তাহলে এক্স এর টাকা কত, মানে এক্স এর ভ্যালু কত পাচ্ছি 12, তার মানে এখানে বি এর টাকাটা 12 মাসের জন্যই ছিল, অপশন ডি ইজ কারেক্ট। ওকে, 7-এর আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। আর এখানে কোশ্চেনে এই জায়গাটা না ভুল দেওয়া আছে, এখানে বছরের শেষে কথাটা হবে না, বছরের শেষে বললে তো এটা 12 মাস বোঝাই যাচ্ছিল। ওকে, নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি, আমাদের 8 নম্বর কোশ্চেন। এখানে বলছে এ এবং বি একসাথে কোনো কাজ 8 দিনে শেষ করতে পারে, তাহলে এ আর বি যদি একসাথে কাজ করে 8 দিনে কাজটা শেষ হবে। বি একা কাজটি 12 দিনে শেষ করতে পারে, বি যদি একা করে 12 দিনে কাজটা শেষ করতে পারে। বি একা কাজটি 4 দিনে, বি একা কাজটি 4 দিন করলো। এরপরে এ একা, এখানে এ হবে ডাইরেক্ট, এ একা বাকি কাজ কতদিনে শেষ করতে, মানে শেষ করতে কতদিন নেবে, এ করতে কতদিন নেবে। তাহলে বি একা কাজটি 4 দিন করেছে। আচ্ছা, তাহলে আমরা এখানে ধরলাম যে বি কাজটা করেছে কয়দিন, বি কাজটা এখানে 4 দিন করেছে। তারপরে যে বাকি কাজটা আছে এ কতদিনে করবে আমাদের বার করতে হবে। তাহলে সিম্পল, আগে আমরা লসাগু বার করব। তাহলে এটা লসাগু হবে 24, 8 দিয়ে কাটলে 3 8 24, 12 দিয়ে কাটলে 12 দুগুণে 24। তাহলে বি এর ভ্যালু কত পাচ্ছি, বি এর ভ্যালু 2। তাহলে এ আর বি দুজনের ভ্যালু যদি 3 হয়, তাহলে বি এর ভ্যালু যদি 2 হয়, তাহলে এ এর ভ্যালু কত হবে, 3 বানানোর জন্য এ এর ভ্যালু হবে 1, তাহলে এ এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 1। বি এখানে 4 দিন কাজ করেছে, একদিনে বি দুটো কাজ করে, 4 দুগুণে 8টা কাজ তাহলে করেছে। টোটাল 24টা কাজের মধ্যে 8টা কাজ হয়ে গেছে, তাহলে আর কটা কাজ বাকি আছে, তাহলে আর বাকি আছে 8 থেকে 24 থেকে 8 বাদ দাও, তাহলে আর 16টা কাজ বাকি আছে। এই 16টা কাজ এ করবে, আর এ একদিনে কটা করতে পারে, এ একদিনে একটা কাজই করতে পারে, তাহলে 1 দিয়ে ভাগ করে দাও। 16টা কাজ একটা করে কাজ করলে 16 দিন টাইম লাগবে এর, তাহলে অপশন বি ইজ কারেক্ট। বোঝা গেল, তাহলে 8-এর অ্যান্সার হয়ে যাবে অপশন বি। ওকে, নেক্সট আমরা পরেরটাতে আসবো। 9 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে এ কোনো একটি কাজ 9 দিনে শেষ করতে পারে, তাহলে এ যদি কোনো একটা কাজ করে তার 9 দিন টাইম লাগে। বি এর কর্মদক্ষতা এর থেকে 50% বেশি। এবার এখানে এফিসিয়েন্সি দেওয়া আছে, এ আর বি এর এফিসিয়েন্সি কাজ করার ক্ষমতা, বলছে বি এর কর্মদক্ষতা এর থেকে 50% বেশি, তাহলে এ যদি 100টা কাজ করতে পারে, বি 50% বেশি কাজ করতে পারে, তাহলে 150টা কাজ করতে পারে। এবার এটি যদি আমরা কাটাকাটি করি, 50 দিয়ে কাটলে 2, 50 দিয়ে কাটলে 3, তাহলে আমরা এখানে এফিসিয়েন্সি রেশিওতে কত পাচ্ছি, 2:3। বি তাহলে কাজটি কতদিনে শেষ করবে। এবার দেখো এ 9 দিনে শেষ করে, তাহলে এ 9 দিন লাগে, আর এ একদিনে কটা কাজ করতে পারে, দুটো কাজ, তাহলে 9 দুগুণে টোটাল 18টা কাজ করেছে। সে 18টা কাজই বি কতদিন করবে, বি একদিনে করতে পারে 3টে কাজ, তাহলে 3 দিয়ে ভাগ করে দাও, 3 দিয়ে কাটলে 3 3 9, 3 দুগুণে 6, অ্যান্সার কত 6 দিন। তাহলে বি যদি করে তাহলে তার 6 দিন টাইম লাগবে। ওকে, 9-এর অ্যান্সার অপশান সি। নেক্সট আমরা পরেরটাতে আসি, 10 নম্বর কোশ্চেন। নেক্সট দেখো 10 নম্বর কোশ্চেন বলছে কোনো চৌবাচ্চার 3/5 ভাগ 10 মিনিটে ভর্তি হয়, তাহলে বলছে 3/5 ভাগ 10 মিনিটে ভর্তি হচ্ছে। ওকে, বাকি অংশ ভর্তি হতে কত সময় লাগবে। এবার মজাদার কোশ্চেন দেখো, 3/5 ভাগ 10 মিনিটে ভর্তি হচ্ছে মিনিট। ওকে, তাহলে 5 ভাগের মধ্যে যদি 3 ভাগের কাজ হয়েই যায়, তাহলে আমরা বলতে পারি 5 ভাগের মধ্যে আর খালি কতটা আছে, 5-এর থেকে 3 বাদ দিয়ে দাও, তাহলে আর 2 ভাগ খালি আছে, তাহলে 2/5 ভাগ আর ভর্তি করতে হবে, সেটা কত মিনিট টাইম লাগবে আমাদের বার করতে হবে। তাহলে এবার এখানে ডাইরেক্ট করব, দেখো 10 মিনিট টাইম লাগে 3/5 ভাগ ভরতে, তাহলে 3/5 দিয়ে ভাগ, আর এত ভাগ ভরতে কত টাইম লাগবে সেটা বার করার জন্য 2/5 দিয়ে গুণ। আমরা জানি নিচের যে 5টা আছে সেটা ডাইরেক্ট উপরে চলে যাবে, তাহলে এটাকে ডাইরেক্ট উপরে পাঠিয়ে দাও নিচের 5টাকে। ক্লিয়ার, ব্যাস এবার এটা সলভ করো, 5-এর সাথে 5 ক্যান্সেল, তাহলে এখানে কত আসছে ভাই, এখানে আসছে 20/3, 20/3। ওকে, 20/3, নো দিক্কত। এটা যদি আমরা কাটাকাটি করি, 3 6 18, ওকে, 10-এর অ্যান্সার হচ্ছে আমাদের 1 সেকেন্ড, 3/5 ভাগ 10 মিনিটে ভর্তি হয়, বাকি অংশ ভর্তি করতে কত সময় লাগবে। 3/5 ভাগ 10 মিনিটে ভর্তি হচ্ছে, 10 মিনিটে ভর্তি হচ্ছে 3/5 ভাগ, তাহলে 2/5 ভাগ কত মিনিটে ভর্তি হবে, 2/5, 5টাকে যদি আমরা উপরে পাঠিয়ে দিই তাহলে উপরে চলে আসলো, 5 5 আমাদের ক্যান্সেল হয়ে গেল, 20/3 হচ্ছে, নো দিক্কত। তাহলে এটি যদি আমরা কাটাকাটি করি, 20-কে 3 দিয়ে, সাইডে করে দেখাচ্ছি, 20-কে 3 দিয়ে যদি আমরা কাটি, 3 6, এখানে আসবে 18। ক্লিয়ার ভাই, নিচে নামবে 2, তাহলে 2/3 আসছে। এবার 2/3, দেখো 6 মিনিট তো আমাদের অ্যান্সারে আসবেই,
6 মিনিট, 6 মিনিট তো আসে। আর 2/3 যেটা মিনিট আছে ওটা যদি আমরা সেকেন্ডে নিই, 60 দিয়ে গুণ করব, 3 দিয়ে কাটলে এটা হবে 20, 20 দুগুণে এটা হবে 40। তাহলে 6 মিনিট 40 সেকেন্ড, এইটা আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে অপশানে একটাও কিছু কারেক্ট নেই, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 6 মিনিট 40 সেকেন্ড, এটা হয়ে যাবে কারেক্ট। ওকে, এটা হয়ে যাবে 6 মিনিট 40 সেকেন্ড, অপশান বি। এবার বলতে পারো অপশান বি কারেক্ট। বোঝা গেল লজিক্যালি পুরো জিনিস ক্লিয়ার, নো দিক্কত, নো প্রবলেম। তাহলে 20/3 মানে হচ্ছে 6, 2/3 তাহলে 6 মিনিট 40 সেকেন্ড, 2/3 মানে 40 সেকেন্ড। নেক্সট আমরা পরেরটায় আসি, আমাদের 11 নম্বর কোশ্চেন। এখানে বলছে এ এবং বি কোনো একটি নির্দিষ্ট দূরত্ব যথাক্রমে 9 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 10 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে যায়। তাহলে স্পিড দেওয়া আছে কি, এ আর বি এর স্পিড দেওয়া আছে, স্পিড কত দেওয়া আছে 9 কিলোমিটার পার ঘন্টা, 10 কিলোমিটার পার ঘন্টা। রেশিওতে বলতে পারি আমরা 9:10, এটাই হচ্ছে স্পিড। এবার বলছে যদি এ দ্বারা গৃহীত সময় বি দ্বারা গৃহীত সময়ের থেকে 36 মিনিট বেশি, তাহলে এ আর বি এর টাইমের পার্থক্য দেওয়া আছে। তাহলে স্পিড থেকে আমরা টাইম ডাইরেক্ট বার করতে পারি, জাস্ট উল্টো করে দাও, স্পিডের সাথে টাইমের উল্টো রিলেশন, তাহলে 10 দিকে চলে আসবে, 9 দিকে চলে আসবে। এবার দেখো টাইমের গ্যাপ কত, ডিফারেন্স কত, 10 আর 9 এর মধ্যে 1 ইউনিটের ডিফারেন্স, সেটাই আমাদের এখানে এক্স্যাক্ট বলছে হচ্ছে 36 মিনিট বেশি সময় নিচ্ছে। কে বেশি নিচ্ছে? এ বেশি টাইম নিচ্ছে বি এর থেকে। তাহলে এখানে 1 ইউনিটের ভ্যালু, যেটা এখানে 36 মিনিট, সেটা আমাদের 1 ইউনিটের ভ্যালু, এখানে 1 এর গ্যাপ। তাহলে এই দূরত্ব কত, ডিস্টেন্স আমাদের এখানে বার করতে হবে। তাহলে এখানে 1 ইউনিটের ভ্যালু যদি 36 মিনিট হয়, 1 ইউনিটের ভ্যালু যদি 36 মিনিট হয়, তাহলে 10 ইউনিটের ভ্যালু কত হবে? আমরা এর টাইমটা বার করছি, 10 ইউনিটের ভ্যালু, 10 ইউনিটের ভ্যালু কত হবে? 10 ইউনিটের ভ্যালু হবে 360 মিনিট। এখানে একটা জিরো অ্যাড, এখানেও একটা জিরো অ্যাড, জাস্ট এভাবে ভাবতে পারো। তাহলে 360 মিনিটটাকে যদি আমরা ঘন্টায় নিই, তাহলে ঘন্টায় কত আসবে? 360/60, 0 0 ক্যান্সেল, 6 6 36, তাহলে এটা আসবে 6 ঘন্টা। সুন্দর অঙ্ক এটা, 6 ঘন্টা। তাহলে এ চলেছে কত ঘন্টা? 6 ঘন্টা। টাইম আমরা এর ভ্যালু 10 ইউনিটের ভ্যালু বার করেছি 6 ঘন্টা। ওকে, তাহলে এ চলেছে 6 ঘন্টা। আর এ 1 ঘন্টায় স্পিড কত ছিল? এর স্পিড ছিল 9 কিলোমিটার পার আওয়ার। 6 ঘন্টায় কত যাবে? 6 ঘন্টায় যাবে হচ্ছে 9 কিলোমিটার পার আওয়ার স্পিড, আর 6 ঘন্টা ধরে গেছে। তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু কি? এটাও একটু লিখে দিই। ডিস্টেন্স ইকুয়াল টু আমাদের বার করার জন্য স্পিড ইন্টু টাইম করবো। আমরা এরটা করছি, এর স্পিডটা কত? এর স্পিড হচ্ছে 9 কিলোমিটার পার আওয়ার। আর এর টাইম নিয়েছে কত? এর টাইম নিয়েছে 10 ইউনিট, মানে 6 ঘন্টা। ঠিক আছে, তাহলে 6 নং 54 কিলোমিটার। অপশান বি আমাদের অ্যান্সার। এটা ভালো অঙ্ক, স্টার দিয়ে নাও। সেম টু সেম অঙ্ক তোমরা পরীক্ষার খাতায় দেখতে পারবে, যারা এই প্র্যাকটিস সেটটা রোজ দেখে যাবে তাদের একটা অঙ্ক পরীক্ষায় আটকাবে না। ওকে, তাহলে 11 অ্যান্সার আমাদের হয়ে গেল অপশান বি। নেক্সট আমরা পরেরটায় আসবো, আমাদের 12 নম্বর কোশ্চেন। এ বি এর থেকে দ্বিগুণ দ্রুত বেগে যায়। তাহলে এ আর বি এর এখানে স্পিড দেওয়া আছে, এ বি এর থেকে দ্বিগুণ দ্রুত যাচ্ছে। তাহলে বি যদি 1 ইউনিট যায়, তাহলে এ যাবে হচ্ছে দ্বিগুণ, তার মানে 2 ইউনিট। এবার বলছে বি সি এর থেকে 3 গুণ দ্রুত বেগে যায়। আবার বি আর সি এর মধ্যে আমাদের রিলেশন বলছে। আচ্ছা, তো এটাকে আমরা এইভাবে লিখে নিই, তাহলে আরও বেশি সুবিধা হবে। তাহলে স্পিড দেওয়া আছে a/b, ঠিক আছে। এ বি থেকে দ্বিগুণ দ্রুত যায়, তাহলে বি এর থেকে দ্বিগুণ এ, তার মানে বি যদি 1 ইউনিট হয়, এ হবে হচ্ছে স্পিড 2 ইউনিট। এরপর আমাদের এখানে বলছে বি সি থেকে 3 গুণ দ্রুত যায়, বি সি এর থেকে 3 গুণ দ্রুত যায়, তাহলে সি যদি 1 ইউনিট যায়, বি যাবে 3 গুণ দ্রুত, মানে 3 ইউনিট। ওকে, এটা আমাদের স্পিড দেওয়া আছে। তাহলে স্পিডটা যদি আমরা একটু সিম্পলিফাই করি, স্পিডটা আমরা a/b/c এইভাবে বানাতে পারি ডাইরেক্ট। তাহলে আমরা এখানে কত পাবো? এখানে পাবো হচ্ছে এ বার করার জন্য এটা ডাইরেক্ট গুণ করব, 3 দুগুণে 6। বি বার করার জন্য এইভাবে আছে, তো এইভাবে গুণ করব, 3 অক্ষে 3। সি বার করার জন্য এইভাবে ডাইরেক্ট গুণ করব, তাহলে এটা হয়ে যাবে 1 অক্ষে 1। এটা হয়ে গেল আমাদের স্পিডের রেশিও। কিসের রেশিও? এটা আমরা পেয়ে যাচ্ছি স্পিড। ক্লিয়ার? এবার বলছে সি কোনো দূরত্ব 1 ঘন্টা 54 মিনিটে যায়, সি এর টাইম লাগে হচ্ছে 1 ঘন্টা 54, তাহলে এর ওই দূরত্বে যেতে কত সময় লাগবে? এবার টাইম দেওয়া আছে, তাহলে স্পিড থেকে যদি আমাদের টাইম বার করতে হয় ভাই, টাইম বার করার জন্য সিম্পল কী করতে হবে? রেশিও আমাদের উল্টো করে দিতে হবে। তাহলে রেশিও উল্টো, বা আমরা বলতে পারি তাহলে আমাদের হয়ে যাবে এখানে 1/6:1/3:1/1। রেশিও জাস্ট উল্টো হয়ে যাবে, স্পিডের উল্টো করে দিলে হয়ে যাবে টাইম। এবার এরকম রেশিও থাকলে কীভাবে সিম্পলিফাই করে? নিচে যেগুলো আছে 6 3 আর 1, এগুলো লসাগু নাও। লসাগু কত আসবে? 6, তাহলে 6 দিয়ে গুণ করে দাও। 6 দিয়ে 6 ক্যান্সেল করে দিলে এখানে থাকবে 1। 3 দিয়ে 6কে ক্যান্সেল করে 3 দুগুণে 6 2। আর এখানে 6 দিয়ে মানে 1 দিয়ে 6কে তো কাটা পুরোপুরি যাচ্ছে না, তাহলে 6 থেকে যাচ্ছে 6কে, এটা হয়ে যাবে 6। তাহলে টাইমের যে রেশিওটা আসছে সেটা আসছে 1:2:6। ওকে, এবার আমাদের সি এর টাইম দেওয়া আছে কত? 1 ঘন্টা 54 মিনিট। তাহলে 1 ঘন্টা মানে 60 মিনিট প্লাস 54 মিনিট,
54, তাহলে আমরা এখানে পাচ্ছি 5 আর 6 11, 114 মিনিট। তাহলে 114 মিনিট যে টাইমটা দেওয়া আছে সেটা সি এর টাইম দেওয়া আছে 114। সি এর টাইম এখানে ইউনিটে কত, 6 ইউনিট। তাহলে 6 দিয়ে ভাগ। আমাদের বার করতে হবে এর কত টাইম লাগবে, এর ওই দূরত্ব যেতে কত সময় লাগবে, এর টাইম লাগে 1 ইউনিট, তাহলে 1 দিয়ে গুণ। ক্লিয়ার? তাহলে সিম্পল এখানে বেরিয়ে যাবে এর টাইম বেরিয়ে যাচ্ছে। তাহলে যা 6 দিয়ে ভাগ করো, 6 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের এখানে হবে 6 19। ওকে, 6 19 তার মানে 19 মিনিট। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি। তাহলে অপশান এ ইজ কারেক্ট, 12 এ আমাদের কারেক্ট, এটা স্টার দিয়ে দাও, ডবল স্টার, এটা ভালো কোশ্চেন। নেক্সট আমরা 13 নম্বর কোশ্চেনে আসি। এখানে আমাদের বলছে 125 মিটার লম্বা একটি ট্রেন 60 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে ধাবমান অবস্থায় 30 সেকেন্ডে একটি ব্রিজকে অতিক্রম করে, ব্রিজটির দৈর্ঘ্য কত? তাহলে সিম্পল দেখো ট্রেনটা কত ডিস্টেন্স গেছে আমরা দেখি। ব্রিজ অতিক্রম করা মানে ট্রেনের ডিস্টেন্স গেছে প্লাস ব্রিজের ডিস্টেন্স গেছে। ট্রেনের ডিস্টেন্স আমরা জানি, ব্রিজের ডিস্টেন্স আমাদের বার করতে বলেছে। এবার দেখো ডিস্টেন্স হচ্ছে বার করার জন্য স্পিড ইন্টু টাইম করে দিতে হবে। তাহলে এখানে স্পিড কত, 60 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে এখানে লেখো 60, টাইম কত 30 সেকেন্ড। এবার এটা যেহেতু কিলোমিটারে আছে, এটাকে আমাদের মিটার পার সেকেন্ডে নেওয়ার জন্য 5/18 দিয়ে গুণ করে দিতে হবে, তারপরে 30 সেকেন্ড টাইমটা গুণ করে দিতে হবে। তো এবার যদি আমরা কাটাকাটি করি, 3 দিয়ে যদি কাটি, 3 দিয়ে কাটলে 10, 3 দিয়ে কাটলে 6, 6 দিয়ে যদি আমরা 60কে কাটি তাহলে এখানে 10, তাহলে এখানে পাচ্ছি 500 মিটার। তাহলে ডিস্টেন্স কত পাচ্ছি আমরা, 500 মিটার। এই 500 মিটার ডিস্টেন্সের মধ্যে দুটো ডিস্টেন্স আছে, একটা হচ্ছে ট্রেন আর একটা হচ্ছে ব্রিজ। এবার 500 মিটার থেকে যদি আমরা ট্রেনের ডিস্টেন্সটা বাদ দিয়ে দিই তাহলে ব্রিজ পেয়ে যাব। ট্রেনের ডিস্টেন্স কত, 125, সেটা বাদ দিয়ে দাও, তাহলে আমরা এখানে পাচ্ছি 375, 375 মিটার। এটাই আমাদের ব্রিজের দৈর্ঘ্য। তাহলে অপশান এ ইজ কারেক্ট। বোঝা গেল? নো দিক্কত, নো প্রবলেম। তাহলে অপশান এ আমাদের এখানে কারেক্ট হয়ে যাচ্ছে 13 কোশ্চেনের। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসবো হচ্ছে আমাদের 14। 14 নম্বর কোশ্চেনটা বলছে একটি নৌকা স্রোতের দিকে 5 মিনিটে 1 কিলোমিটার যায়। স্রোতের দিকে মানে ডাউন স্ট্রিম। ওকে, এটা হচ্ছে ডাউন স্ট্রিম, এটা হচ্ছে শান্ত জল স্টিল ওয়াটার। বোটান স্ট্রিম পুরো করানো আছে, চ্যাপ্টার ওয়াইজ দেখতে পারো। এটা আপস্ট্রিম, প্রত্যেকটা চ্যাপ্টারই করানো আছে। স্রোতের বিপরীত, স্রোত আমাদের এদিকে, স্রোত আমাদের এদিকে। ওকে, ক্লিয়ার মেরে ভাই? এবার আমাদের এখানে বলছে একটি নৌকা 5 মিনিটে 1 কিলোমিটার যায়। তাহলে 5 মিনিটে যদি 1 কিলোমিটার যায় তাহলে 60 মিনিটে কত যাবে, কারণ স্পিড আমাদের 60 মিনিটে বার করতে হবে, 60 মানে কিলোমিটার পার ঘন্টায় বার করতে হবে। 60 মিনিট মানে 1 ঘন্টা। তাহলে 5-এর সাথে কত গুণ হচ্ছে, 12। 60 করার জন্য, 60 মিনিট করার জন্য 60 মিনিট বা 1 ঘন্টা সেম জিনিস। তাহলে এখানেও 12 গুণ করে দাও, তাহলে এখানে আমরা পেয়ে যাব হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার। তাহলে স্পিড কত, 12 কিলোমিটার পার আওয়ার, ডাউন স্ট্রিমের স্পিড 12 কিলোমিটার পার আওয়ার। আর আমাদের বলছে স্রোতের বিপরীতে 1 ঘন্টায় 6 কিলোমিটার যায়, স্রোতের বিপরীতে 1 ঘন্টায় বলে দিয়েছে 6 কিলোমিটারই যায়। স্রোতের বেগ কত, স্রোতের বেগ বার করার জন্য স্টিল ওয়াটারটা আমরা যদি বার করি তাহলে এই দুটো যোগ করতে হবে, 18, 18কে 2 দিয়ে ভাগ করলে 9, তাহলে স্টিল ওয়াটারের গতি কত, 9 কিলোমিটার পার আওয়ার। এবার এই দুটোর গ্যাপ নিয়ে নাও, 9 আর 6 এর গ্যাপ হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার, বা এই দুটোর গ্যাপ নাও, তাও আসবে কত, 3 কিলোমিটার পার আওয়ার। তাহলে স্রোতের বেগ কত, 3 কিলোমিটার পার আওয়ার। অপশান সি ইজ কারেক্ট। ওকে, নেক্সট আমরা 15 নম্বর কোশ্চেনে আসবো, আমাদের 15। এখানে বলছে 36, এখানে আমাদের বলছে 36 টাকা প্রতি লিটার দামের দুধের সাথে কি অনুপাত জল মেশানো মিশ্রণটির মূল্য 28 টাকা প্রতি লিটার হবে। তাহলে এখানে দুধের দাম কত বলছে, 36 টাকা পার লিটার। এটার সাথে আমরা জল মেশাবো, এবার জল তো পুরো ফ্রিতেই পাবো, তাহলে জলের দাম 0। এবার বলছে এই দুটোকে যখন আমরা মেশাবো তখন মিশ্রণটা হবে কত, 28 টাকার। তাহলে 28 আমাদের মিডিলে বসবে। এবার মানে অ্যালিগেশন ইউজ করতে হবে সিম্পল। তাহলে 0 আর 28-এর গ্যাপ কত, 88 হবে। 28 থেকে 0 বাদ দিলে 88 হবে। ক্লিয়ার? আর 36 থেকে 28 বাদ দিলে আমাদের কত হবে, 8 হবে। এবার কাটাকাটি করো, রেশিও বানাও। 4 দিয়ে কাটলে 4 সাথে 28, 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8। তাহলে অ্যান্সারটা আমাদের কত আসবে, অ্যান্সারটা আমাদের আসবে হচ্ছে 7:2। অপশান ডি ইজ কারেক্ট। ওকে, কি অনুপাতে আমাদের মিল্ক আর ওয়াটার মেশাতে হবে, মিল্ক আর ওয়াটার আমাদের 7:2 অনুপাতে মেশাতে হবে, এটাই আমাদের ফাইনাল অ্যান্সার। তো আজকের ক্লাসে আমরা 15টা অঙ্ক পুরোপুরি কমপ্লিট করলাম। পরীক্ষায় তোমাদের কীভাবে করতে হবে প্রত্যেকটা আমি এক্সাম অ্যাপ্রোচ দেখাচ্ছি এখন থেকে, ঠিক আছে? তো এখন থেকে যে আমাদের 55টা ক্লাস আমাদের নেক্সট আসবে, প্রত্যেকটাতে আমি তোমাদের এরকম টাইপের কোশ্চেন করাবো যেগুলো ডাইরেক্ট প্রিভিয়াস ইয়ারে এসে বা তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ পুরো ক্লাসটা দেখার জন্য।